যে আসলে নির্বাচন কেমন দেখলেন? আসলে নির্বাচন কেমন দেখলাম, আমি ঢাকার বাইরের কোনো কেন্দ্রে যাওয়ার আমি সুযোগ পাই নাই। ঢাকার ভেতরের ৬টা আলাদা কেন্দ্রে আমি গেছিলাম। তো সেই ক্ষেত্রে সকালে আমি যে কেন্দ্রে গিয়েছি সেটা হচ্ছে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্র, যেখানে আসলে প্রধান উপদেষ্টার ভোট দেওয়ার কথা এটা আমি জানতাম। যেটা আমি জানতাম না যে ওইখানে আসলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভোট দেওয়ার কথা। তো আমি ওইখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম মাইক, আমি ওইখানে এই দেখে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম এবং একটু ব্যালেন্স করার জন্য আবার গেলাম হচ্ছে মিরপুর মণিপুর স্কুল, যেখানে হচ্ছে জামায়াতের আমির যেখানে ভোট দিলেন। তো আমি যখন ওখানে গেছিলাম তখন জামায়াতের আমির সাহেব ওখানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই দুইটা কেন্দ্রের অবস্থান উচ্ছ্বাস, মানে এই দুইটা কেন্দ্র দেখতে, মানে এটা ঠিক আসলে রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র না। কারণ হচ্ছে যে এখানের মধ্যে এতগুলি গণমাধ্যম মানুষ এই তো। তারপরে আমি দু একটা ছোট কেন্দ্রে গেছিলাম, এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, ঢাকার আরও কয়েকটা কেন্দ্রে। আমি গিয়ে সকালে বেলার মধ্যে 2.5 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রে গিয়ে দেখলাম যে 5-6% মতো ভোট পড়ছে। 3 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রের মধ্যে গিয়ে দেখলাম যে 11% মতো ভোট পড়ছে। তো ভোটের সংখ্যাটা পরে মনে হয় একটু বেশি হারে ভোট লোকে দিছে অথবা ভোট বাড়ছে, আমি জানি না। এখন এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে না ডাক্তারি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এইটা আমি আমার আমার দেখা থেকে আমি বলতেছি যে আমি আসলে 2 ঘন্টায় যেরকম দেখছি তার 3 ঘন্টা পরে যেরকম দেখছি, তারপরে ভোটের পরিমাণটা যেরকম বাড়ছে সেইটা হইতে হইলে অনেক বেশি পার্টিসিপেশন আসলে পরে লাগবে। এটা হইতে পারে শীতের দিন, আমি জানি না কিছু। ভোটের আগে কিন্তু আমি শেষ করি। কিন্তু আমার ওইখানে মানে আমি যতগুলি কেন্দ্রে গেছি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাররা বা পোলিং এজেন্টরা যারা ছিলেন, তারা সবাই ভোট ভালো হচ্ছে, ভোটে কোনো সমস্যা নেই, এরকম কথাই বলছেন। আমি স্পেসিফিকলি সবার কাছে জিজ্ঞেস করছি। আপনি নিজে কোনো অনিয়মের চিত্র না, দেখতে পান? আমি ওনাদের কাছে একদম স্পেসিফিকলি জানতেও চাইছি যে আপনারা কি কোনো অনিয়ম দেখতেছেন, কোনো সমস্যা দেখতেছেন, কিছুর কথা আমি অন্তত শুনি নাই। জি, খালেদ ভাই, ভোটের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এই সব কথাবার্তা শুনছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি নিজেও একটি প্রশ্ন করেছিলেন গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এরকম কোনো কিছু কি না ছিল কি? আমার মনে হওয়াটা দিয়া তো আসলে মানে দুনিয়া চলবে না, দুনিয়া চলে হচ্ছে পারসেপশন দিয়া। এখন ঘটনা দিচ্ছে যে কারো কারো পারসেপশন ছিল যে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, তো তাদের কাছে মনে হয়েছে জামায়াতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার তো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি আসলে জামায়াতে ইসলামীর যে ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তি, তাতে আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী অনেকগুলি আসনে জিতেছে, অনেকগুলি আসনে ক্লোজ ছিল, অনেক ভোট বেশি পেয়েছে। আমার কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি গতকাল বিএনপির যিনি চেয়ারপারসন আছেন, যিনি আগামীকাল বা পরশু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তার সম্ভবত তাকে আমি এটা জানতে চাইছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে তার খোলাসা করতে হবে, কারণ যেহেতু এইটা নিয়ে এত কথা হচ্ছে। আমি এর আগে আর শুনি নাই যে এইটা বিএনপির পক্ষ থেকে কেউ খোলাসা করছেন, অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু তারেক সাহেবের কাছে তো আর গিয়া কেউ এটা জিজ্ঞেস করতেছে না। সেটি আপনি জিজ্ঞেস করেছেন, এটি আপনাকে ধন্যবাদ। তিনি যে উত্তরটি দিয়েছেন সেটিও চমৎকার ছিল। আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ আলোচনা ছিল, সেটি আমরা কেউই দেখছি না, সেটি দেখতেও পারিনি। ইঞ্জিনিয়ারিং তো কয়েক ধরনের আছে। প্রথম ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি ভোট ভরে দিবেন, মানে যে ভোটটা আসে নাই সেটা আপনি দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রের লোকজনকে আসতে দিলেন না, ফলে প্রতিপক্ষের ভোটাররা আসতে পারলো না, আপনার ভোটাররা গেল। আরেকটা হচ্ছে আসলো কিন্তু ঢুকতে পারলো না, কারণ আপনি একটা লম্বা লাইন তৈরি করলেন, লাইনের পিছনে দাঁড়িয়ে থাকলো। আরেকটা হচ্ছে সবই ঠিক মতো হলো, গোনার সময় আপনি ঠিক মতো গুনলেন না। আর আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি হ্যাঁর পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। লোকে জিজ্ঞেস করে আমি কোথায় ভোট দিব, এখানে তো আগেই ভোট দিয়ে দিছে, টিক তো মারা আছে ভাই, তাহলে কি আমি কোথায় দিব? এখানে দেখি 2টা ভোট দিয়েছে, উপরে একটা টিক দিয়েছে, নিচে একটা ক্রস দিয়েছে। এটা আরেকটা ইঞ্জিনিয়ারিং। লোকজন স্বাভাবিকভাবে, এটা আপনারা যে কোনোখানে পরীক্ষা করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ,
ওই ব্যালট বাক্সটা ওই ব্যালট পেপারটা দিয়ে আপনারা যে কোনো কিন্তু 20টা লোককে সেটার কোনো প্রতিফলন যে দেখা কোনো গেছে? 20টা লোককে কিছু বলবেন না, একটা সিল হাতে ধরাই দিয়ে বলবেন আপনারা যেখানে ইচ্ছা করে দিয়ে দেন সিলটা, দেখবেন হ্যাঁ ভোট কয়টা পড়ে না ভোট কয়টা পড়ে। হ্যাঁ, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পাভলভিয়ান রিফ্লেক্স। পাভলভ নামে একজন ভদ্রলোক ছিলেন রাশিয়াতে। তো উনি পরীক্ষা করে বললেন যে কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা মানুষকে শিখিয়ে বা প্রাণীকে শিখিয়ে দেওয়া যায়, তারপরে ওইটা যদি নাও থাকে মানুষ বা প্রাণী ওইটাই করে। যেমন তেঁতুল, লেবু, এটা বলার সাথে সাথে আমাদের একটা জিভে পানি আসে। এর কারণ হচ্ছে আমরা এই টকের স্বাদটা জানি এবং আমাদের ব্রেইনের মধ্যে এটা আছে। এটা উনি পরীক্ষা করেছিলেন কুকুর দিয়ে, কুকুরকে উনি দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে একটা জায়গাতে খাবার থাকলে ঘন্টা বাজালে ও খাবার পায়, পরে খাবার না থাকলেও ঘন্টাটা বাজালে ও সেখানে চলে আসে, কারণ জানে যে ঘন্টা বাজলে আসতে হবে। ওইরকম আমাদের ছোটবেলা থেকে যেই জায়গাতে টিক চিহ্ন দেওয়া থাকে আমরা ফিল করি, অনুভব করি যে ওইটাই রাইট, ওইটাই ইয়াস, ওইখানে আমি আছি। এই জন্য টিক চিহ্ন কোথাও দিতে হয় না, বরং ভোটটাই টিক চিহ্ন দিয়ে দেওয়া যেত, যে দুটি খালি বাক্স আছে, যেটা সঠিক সেটাতে টিক দেন, যেখানে আপনি ভোট দিতে চান সেখানে টিক দেন। অথবা হ্যাঁর পাশে একটা খালি রেখে দেওয়া যেত, হ্যাঁ না দেখে মানুষ ভোট দিত। আপনি হ্যাঁ লিখে একটা টিক দিয়েছেন, যেন টিক মানে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, কোনো খালি জায়গা ছিল না। তো এটা একটা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং আপনি এটা পরীক্ষা করতে, আমি বললাম তো, যারা দর্শক আছেন তারা এই পরীক্ষাটা করতে পারেন। যে কোনো একটা বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী, যে কারোর সামনে সাদা কাগজ নেবেন, হ্যাঁ না লিখে পাশে বক্স রাখবেন। মানে নায়ের পক্ষেও তো অনেক ভোট আমরা দেখলাম। না, এখন ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন তো নায়ের পক্ষে 0 ভোট হবে না, অথবা নায়েরটা ঠিক ভোট আর হ্যাঁটা ওই যে টিক ভোট। এই নায়ের এত ভোট কারা দিল? কি মনে হয়? উপরেরটা টিকটক, নিচেরটা অন্য কিছু। এই নায়ের এত ভোট পড়ার কারণ কি? কারা দিল এই ভোট? মানুষ দিয়েছে, মানুষ দিয়েছে, তারা পছন্দ করে নাই। এবং আপনি দেখেন হ্যাঁ না ভোটের তারা কি আওয়ামী লীগের লোক বেশি নাকি? না না না, যারা বুঝেছে তারা না বলেছে, যারা বুঝে নাই তারা হ্যাঁ বলেছে। এভাবে বললে আবার মানুষ মাইন্ড করবে, হ্যাঁ আপনি আমাদেরকে বুঝে নাই বলতেছেন। না, ওরা বুঝে নাই যে এখানে টিকটা দিয়েছে যে তাদের মাথাটা একটু করার জন্য। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমি নিজেই তো বুঝি নাই। না, তুষার ভাই, আমি একটু হাসান আপনার অনুমতি নিয়ে একটু তুষার জি, ভাইকে অবশ্যই। বলি। জিনিসটা হলো যে তুষার ভাই, এইটাতে এমন একটা ভোট, গণভোটটা, জামায়াত বলছে হ্যাঁ দিতে, বিএনপি বলছে হ্যাঁ দিতে, এনসিপি বলছে হ্যাঁ দিতে, তো সরকারও বলেছে হ্যাঁ দিতে। হ্যাঁ, সবাই সরকার হ্যাঁ দিতে বলছে, সরকারেরই এটা এবং বেশি। সরকার ওদেরকে বাধ্য করছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দিতে। তো এটাতে 75% কম হলো না, 95%? না না, কম তো হয়েছেই, কিন্তু মানে সবাই- এটা তো আগেই জিতেছে। হ্যাঁ। এই ভোটটা তো আগেই জুলাই সনদে যখন স্বাক্ষর হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। যারা এই ভোটে অংশ নিচ্ছেন, হ্যাঁ। এনসিপি বাদে সবাই এটাতে আগেই হ্যাঁ বলেছে। আগে বলছে, হ্যাঁ। এনসিপি তো না বলা লোক হ্যাঁ। এটার পক্ষে গিয়েছে। এবং এই হ্যাঁ কেউ কেউ ভোটটার ভোটটার ব্যাপারে বিএনপিও তাদের ম্যানিফেস্টোর মধ্যে বহু জায়গাতে না দিয়ে রেখেছে, হ্যাঁ, তাই না? এই হ্যাঁ ভোটের ভিতরে যে প্রশ্ন আছে, নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ বেশ কয়েকটা ডিসেন্ট জায়গায়। আছে, সেইগুলিকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা ছিল, আমি একটু লম্বা করেছিল, উত্তরটা শেষ করে, কারণ আমি খালেদের কথা খুব পছন্দ করি। ও প্রশ্ন করলে আমার ভালো লাগে। আমরা শুনতে চাই, বেশিরভাগ আজকে খালেদ ভাইয়ের কথা শুনতে তো চাই। এখানে শেষ করি। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর তো একটা অংশ গেল, এরপরে আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কেউ যদি এটা নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে ধরেন। এবার আমি গল্পটা বলি, সেটা হচ্ছে আমি কি করলাম, আমি দেখলাম যে বহু লোক বহু পরিসংখ্যান দিচ্ছে, তা আমি 2-3 জায়গাতে একটা পরিসংখ্যান পেলাম, তা আমি এটা কপি করলাম, করে পেস্ট করলাম, করে আমি এটাকে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পাভলভিয়ান রিফ্লেক্সের মতো টেস্ট করলাম। করার পর আমি দেখলাম যে প্রেস উইং বলল আব্দুল নূর তুষার এটা ছড়িয়েছেন। আমি মোটেও এটা ছড়াই নাই, এটা আগেই ইন্টারনেটে ছিল, ফেসবুকে ছিল, আমি শুধু এটা নিয়েছি। এদের অবস্থান হচ্ছে এইরকম যে এরা যাকে মানে পছন্দ করে না তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যেটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়ে ছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে। অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমারটা দেখার সাথে সাথে মনে হয়েছে আরে এটা তো ফলস, পাইছি এরে। ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি, এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য না, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়।
এরা সেগুলোর জন্য দেখেন মাফ চেয়েছে। কেউ যদি আমাদের কথায় আমাদের কাজে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দেন, ইম্পসিবল, মাফ করার প্রশ্নই ওঠে না। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য মানুষকে যদি আন্দোলনের পরে জেলে যাইতে হয়, তাহলে এই গণভোটকে আমি 36 বার না বলবো। কারণ এই গণভোট করেছে যারা, তারা ক্ষমতাকে প্রশ্ন করার দায়ে মানুষকে বন্দী করেছে। শেখ হাসিনার মতো নির্লজ্জতার ভিতরেও যে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান থেকেও কেউ বন্দী হয় নাই। অথচ ফেসবুকে প্রশ্ন করার কারণে মানুষ বন্দী হয়েছে। গণতন্ত্রের ঠিকানা অনেক সুন্দর, কারণ আলহামদুলিল্লাহ যে এই গণভোট হোক আর যেই ভোটই হোক, এই অত্যাচারী অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন। তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমরা খালেদ ভাইয়ের কাছে আসতে চাই। খালেদ ভাই, অনেক প্রশ্ন আছে আপনাকে, আপনি সবসময় প্রশ্ন করেন, আজকে আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, সেই সময় হবে কি না। না, প্রশ্ন করেন। আমি শুধু তুষার ভাইয়ের মানে প্রথম কথা হচ্ছে আমি কোনো উত্তর জানি না, সুতরাং আমার কোনো টেনশন নাই। আমি শুধু তুষার ভাইয়ের কথা থেকে একটু বলি যে গত সরকারের সময়টা কিরকম ছিল। গত সরকারের সময় 2015 সালে আমি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওনাকে একটা প্রশ্ন করছিলাম একটা সংবাদ সম্মেলনে। ওই এক প্রশ্নের জেরে আমি তারপরে 2018 নির্বাচনের শেষ পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমাকে আর কোনোদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো অনুষ্ঠানে কখনো কোনো সংবাদ সম্মেলনে অথবা কোনো অন্য কোনো অনুষ্ঠানে কখনো দাওয়াত দেওয়া হয়নি। জেলে তো নেয়নি। না, জেলে নেয়, কিন্তু কোনো দিন মানে আমাকে কোনো মানে একদম অনেক ইয়া ছিল। আবার তুষার ভাই জেলে জেলে তুষার ভাই জেলে কিছু কিছু লোকরে উনি নিছেও। আমরা যদি একটু মনে করি, আমরা মনে করলে দেখবো যে কার্টুন আঁকার জন্য কিশোরকে জেলে নিছে। আমরা যদি দেখি যে ওই ভাইকে মেরে ফেলছে, মানে আমাদের যে কুমির ইয়া ছিল তুষার ভাই, ওনার নাম জানি কি, যে কিশোর সাথে যাকে জেলখানায় নেওয়া হয়েছিল, উনি জেলখানায় মরে গেছিলেন আসলে। তারপরে আমরা দেখি যে সাইফুজ্জামান শিখর, হ্যাঁ, এই জন্য তো অত্যাচারে বিদায় হওয়ার কারণে আমরা খুশি হয়েছি। Absolutely. ওই একই অত্যাচার হইলে আমরা এই অত্যাচারে বিদায় তো খুশি হওয়ার কথা। অ্যাবসলিউটলি, কিন্তু মানে মানে ঠিক মানে তুলনা করলে আমিও সোহাগকে প্রশ্ন করার দায় আমি টেলিভিশনে ঢুকতে পারি নাই 5 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ, তুলনা করাটা আসলে একটা অনুচিত কাজ। কারণ হচ্ছে যে আমি তুষারের সাথে শতভাগ একমত। আমরা তো ওই বন্দোবস্ত বা ওই ব্যবস্থাপনা চাই নাই বলেই আমরা খুব খুশি হইলাম, আনন্দ করলাম, খুব ফুর্তি করলাম, খুবই মানে কি বলবো আনন্দের চোটে আমার ডয়েচে ভেলের চাকরি শেষ হয়ে গেছিল। মানে আমি হচ্ছে ছুটিতে ছিলাম। মানে ঘটনা হয়েছে জুলাই মাসে এটা হয়েছে, তো আমি 5 জুলাই একটা শো করছিলাম, 12 জুলাই, 19 জুলাই, 26 জুলাই। তারপরে হচ্ছে যে এখন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি অবসর প্রস্তুতিকালীন ছুটি আছে না, সেই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আমি চলে গেছি, যেটা আগে থেকে ঠিক করা। মানে আমি এত খুশি হয়েছি, ডয়েচে ভেলে যখন আমার ছুটি থেকে আমাকে অনুরোধ করলো যে এত বড় ঘটনা ঘটছে, তুমি আইসা একটু এই অনুষ্ঠান এই 3-4 দিন এটা করে দেওয়া যাও। এবং এইটা তারা মানে কি বিপদে পড়ছে তুষার ভাই জানেন? তুষার ভাইকে বলি ইয়ারে বাদ দেয়া, ওদের বিপদ হচ্ছে ওরা আমাকে আর পে করতে পারবে না, বিকজ ওদের পুরো পেমেন্টের বাদ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। আমার ফ্রিল্যান্সার হিসেবে কোনো টাকা দিতে পারবে, বিকজ আমি একটা ফ্রিল্যান্সার। এখন আমাকে পয়সা মানে এটার মধ্যে পয়সা দিতে পারবে না। আমি যদি ওইখানে যদি আমি আহত হই, নিহত হই, আমার মাথার উপরে যদি ওদের কোনো কিছু একটা খুইলা পড়ে, ইউরোপিয়ান ইন্স্যুরেন্স সিস্টেমে আমাকে অনেক টাকা দিতে হবে, হ্যাঁ অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ওরা মানে এইটা আমাকে ওরা বলা, এবং 3 দিন মানে এটা তো জাস্ট আমি খালি জাস্ট খুশি হয়েছি। আমি তখন আমেরিকাতে আসবো, আমার সব কিছু আমি প্যাক করতেছি, কিন্তু খুশিটার চোটে আমি 5, 6, 7, 8, 4 দিন আমি ডয়েচে ভেলেতে আমি অনুষ্ঠান করছি। 1টা 2টা না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, পুরাটা সময়। এই যে আমরা খুশি হইলাম, এই খুশিটা আমরা কেন হয়েছি? মানে ইউনূস সরকার আইসা আমাদেরকে চাকরি দিবে, ইউনূস সরকার আইসা আমাদেরকে উপদেষ্টা বানাবে, এই যে ইউনূস সরকার আইসা আমাদেরকে 2টা টাকা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে। আমি তো ওই সময়ই খুব ভালো করে জানি যে ইউনূস সাহেব এখন থেকে আর আমরা চিনবে না। আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, আমি আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হইলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎকার নেওয়া যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগে থেকে আমি জনাব তারেকের একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না। তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই।
এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি আমি তো ডয়েচে ভেলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলেন এবং বাংলাদেশের মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি মানে ওই যে উনার প্রেস টিম দুই একজন তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে যেতে পারবেন না। আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই, দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ভেলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরও দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে, আমি ঠিক জানি না। দুটি বিষয় হতে পারে। আমরা সবসময় দেখি যে পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাবছিলেন যে তিনি এখন আর আমাকে চিনবেন না, আমাকে আর ইন্টারভিউ দিবেন না, এরকম তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখি। এই বিষয়গুলো কেন হয়? এটা কি ক্ষমতায় যাওয়ার পরেই না, এটা যেটা হয় যে ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় থাকাকালীন সময় কিছু লোক মনে করে যে আমি কোনো আনকমফোর্টেবল কোশ্চেনের সম্মুখীন হব না, এক্স্যাক্টলি আমার কোনো কোশ্চেনে আমি আনকমফোর্টেবল হব না। আপনারা বলতেছেন তো যে তারেক সাহেব গতকাল কোশ্চেনটা ভালো হ্যান্ডেল করছে, কিন্তু আপনি যদি তারেক সাহেবের পাশে আপনি মির্জা ফখরুলকে দেখেন, যারে দেখে আমার আরো বেশি হাসি পাইছে। মির্জা ফখরুল সাহেব তো হাত নাইরেটার এরকম একটা এটা দেখে আমার আরো বেশি আমি হাসতেছিলাম, কারণ আমি প্রশ্ন করার সময় আমি এটা আমার একটা প্রকৃতি, যে আমার কাছে মনে হয় যে এটাকে ইউফেমিজম বলে, যে আমি একটা ভালো, এবং আমার সাথে যে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের জায়গায় আমি না, সেইটা আমি মনে করি যে এটা ক্লিয়ার করা দরকার। আসলে আমি না, আমার কাছে মনে হয় আজকে আপনি দেখবেন যে এই প্রশ্ন করাটা নিয়ে, তুষার ভাই, এই প্রশ্ন করাটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানাইছে হচ্ছে আমাদের এনসিপির ভাইরা, তো বা জামাতের ভাইরাও মনে হয়, কিন্তু এনসিপির যে ভাইদের আমি চিনি আর কি, ধরেন হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে বলছে কি নিয়ে অনেক তৎসম শব্দটা তো ব্যবহার করে, অভয় শব্দটা আসছে, যে সাংবাদিক কি আসলে এইভাবে কাউকে প্রশ্ন করতে পারে? 100 বার পারে। ইউনূস সরকার ভয় দেখায় নাই, অভয় প্রশ্ন করা জিজ্ঞেস করবে না। প্রথম কথা হইল আমার এই যদি অভয় দেন কয়ে, কিন্তু আমি তার অভয়ের জন্য থামি নাই, আমি একই জায়গায় এটা বলছি, সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে বলছি এটা হচ্ছে একটা বাগধারা 3 শব্দের। আমি সেইটাই বলতে নিছিলাম। আমি আমার একজন গবেষক বন্ধুকে আমি অনুরোধ করছি যে দেখতে যে হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও প্রশ্ন করার সময় আমি যদি অনুমতি দেন তবে এটা বলি, এটা আমি বলছি কিনা, কারণ এটা আমার মুদ্রা দোষ, এটা আমি বলি। অভয় দেন, অনুমতি দেন, আমার ধারণা, আমি এটা জামায়াতের আমির সাহেবকে বলছি, আমির সাহেব তো ক্ষমতা আসে না, আগেও ক্ষমতায় ছিলেন না, যে ক্ষমতার সাথে গিয়ে আমি, এবং এইরকম করে হাইসাই বলছি, মানে হয়তো অত বেশি, কারণ মির্জা ফখরুল সাহেবের দিকে আমার আসলেই অনেক বেশি হাসি পেয়েছে, উনি এত বেশি উত্তেজিত হয়ে গেছিল, হাত টাত নাই রে, একেবারে একটা অবস্থা আর কি। আমার মনে হয় যে আমি জামাত ইসলামের আমিরকে অবশ্যই যদি অনুমতি দেন এটা বলছি, এটা হাসান সাহেবকেও বলছি, আমার ধারণা এটা আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বলছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে দাঁড়ায় বললেন, আমাকে কোট করে, যে একজন সাংবাদিক বলেছেন উনি ক্ষমতায় আসার আগে যদি অভয় দেন তবে কথা বলবো, যদি অভয় দেন তবে কথা বলবো না। ভাই, ডিজিটাল ফুটপ্রিন্টে সব কিছু দেখা যায়। আমি যদি অভয় দেনের পরে একটা পজ, একটা কমা কিচ্ছু দেই নাই। আমি যদি অভয় দেন তাহলে প্রশ্ন করি আপনাকে যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আপনার করতে হইল কিনা 200টা আসন পাওয়ার পরে। সংবাদ সম্মেলন হচ্ছে এরকম একটা জায়গা, এই জায়গার মধ্যে তো আপনি ব্যাক এন্ড ফোর্থ কোশ্চেন করতে পারতেছেন না, আপনার একটা কোশ্চেনই আপনি করতে পারবেন। তো এখন অনেকে আমাকে এই জ্ঞান দিচ্ছেন, কত প্রশ্ন করার ছিল, আপনি অনেক প্রশ্ন করতে পারতেন, যে ভাই আমি ছাড়াও তো ওইখানে 500 সাংবাদিক ছিল, তো ভাই আরো 15টা প্রশ্ন হয়েছে, তো আপনি সন্তুষ্ট থাকেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস, এই প্রশ্নটি হয়তো আর কেউ করতেন না, যেটি আমি জানি না, এই প্রশ্নটি নিয়েও আমি অনেক প্রাউড, এই প্রশ্নটা আমি কইরা একদম পৃথিবীর উল্টায় ফেলছি, এটা আমি ভাবি না। আবার পাশাপাশি এইটাও ভাবি না যে এই প্রশ্নটার কারণে বাংলাদেশের সাংবাদিকতা ধুলোর সঙ্গে মিশে গেছে, এটাও ভাবি না। আমি মনে করি যে এটা একটা মানে ঘটনা হয়েছে কি, আমরা তো তুষার ভাই সহ আরো কয়েকজনের কথা মনে পড়ছে, উনাদের মতো এত চটজলদি বুদ্ধির এবং এত তীক্ষ্ণ মানুষ না। আমরা তো এটা মাঠের রিপোর্টার, ওই সময়টা মনে হয়েছে 4-5 ঘন্টা ধরে, এর আগে আরো 2 ঘন্টা ধরে প্রস্তুতি, ওনার কাছে কি প্রশ্ন করব, ওটা আমার কাছে ওই সময় মনে হয়েছে যে
কুড আস্ক দিস কোশ্চেন, কিন্তু এটার মানে তেল, এটার মানে তোষামদি, এটার মানে, এবং বাবারে বাবা কতগুলি চ বর্গের খ বর্গের শব্দ ব্যবহার করেন ওনারা। আসলেই সেটি আমরা আপনি দেখি হাসলেন খালেদ কেন? ভাই, আমি হাসা নাকি প্রশ্ন লঘু করে ফেলছি? এত বড় প্রতিষ্ঠানে এত বড় অনুষ্ঠানে নাকি হাসা যায় না? সেটি আসলে এক একজনের যার যে অবস্থান, কিন্তু আমার মনে করি, আমি আমার যেটি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে মনে করি, এটি এক একজনের না ঠিক আছে, আমি এইটাও মানতে রাজি আছি, এইটাও মানতে রাজি আছি। তুষার ভাই যদি এখন আমার সাংবাদিকতা শিক্ষক হিসেবে বলে খালেদ এটা করছো কেন, এটা করা তোমার ঠিক হয় না, আমি এইটা মানতে রাজি আছি। কিন্তু তুষার ভাই যদি আমারে বলে খালেদ তুমি এটা করছো তারেক সাহেবের কাছ থেকে টাকা খাইয়া, দ্যাটস মাই প্রবলেম। যে হ্যাঁ, মানে এটা আমাদের, আপনি তো আমরা কইতেই পারেন ভাই, আমরা তো পাবলিক প্রেজেন্স আমাদের, আপনি তো কইতেই পারেন তোমার এটা ঠিক হয় নাই, তোমার এটা ভালো হয় না, এটা তো আপনি 100 বার কবেন ভাই। আমি তো ঠিক ভালো ব্যাপারটা জানিও না আসলে। জি ঠিকই বলেছেন খালেদ ভাই। তুষার ভাইয়ের কাছে আসছে, তুষার ভাই, আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথা আসছিল, তিনি বলেছেন যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। আসলে ছায়া মন্ত্রিসভাটা কি, কিভাবে কাজ করবে? মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল চাইলে প্রতিটি মন্ত্রিসভার বিপরীতে তাদের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এরকম একটি ধারণা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে, এবং তারা যেটা করে ওই মন্ত্রিসভা থেকে যে মন্ত্রিসভা চলছে তাদের যে কাজকর্ম তার বিপরীতে তাদের কর্মসূচি বা তাদের উপদেশ বা তাদের পরিকল্পনাগুলি জনগণকে জানায় যে এটা এইভাবে না করে এইভাবে করা যেত, এইভাবে না করে এইভাবে। ওনারা ছায়া মন্ত্রিসভা গঠন করলে তো ওনাদের একটা ছায়া প্রধানমন্ত্রী থাকবে। ছায়া প্রধানমন্ত্রীটা কে? আর আমি এই যে ওর খালেদের কথা শুনতে শুনতে একটা সার্চ দিয়েছিলাম, তো সেখানে আমার কাছে প্রথমে ভেসে আসলো News24 অনলাইনের একটি সংবাদ। ওটার হেডলাইন হচ্ছে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। তো কেউ যদি কাউকে দেখে নেওয়ার হুমকি দেয় তাহলে তো তাকে দেখলে মানুষ ভয় পাবে না, ও নিজে ভয় দেখাইতে পারবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে সভয় বলবো না নির্ভয়ে, অথবা যদি অভয় দেন তাহলে বলি, এটাকে তার কাছে মনে হয় যে এটা তেল দেওয়া হচ্ছে, এটা তাকে সম্মান করা হচ্ছে। এটা তাকে সম্মান অসম্মানের বিষয় না। আমরা ছোটবেলায় দুইটা, মানে আমরা অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আরব্য উপন্যাস, একটা হচ্ছে পারস্য উপন্যাস, একটা হচ্ছে গোপাল ভাঁড়ের বই, একটা হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জার বই, তাই না? এই বইগুলো আমরা পড়েছি। এই প্রত্যেকটা বইয়ে দেখা যায় তো তারা সম্রাটের দরবারে বা রাজার দরবারে, বা ওই সময় তো আর গণতান্ত্রিক শাসক প্রধানমন্ত্রী নাই, রাজার একটা মন্ত্রী থাকতো, ওইসব দরবারে কথা বলে। প্রত্যেকটা লাইনে লেখা থাকতো যদি অভয় দেন তাহলে একটি কথা বলি, অথবা সভয় বলবো না নির্ভয় বলবো। এইটা একটা আদব, এটা একটা কায়দা, এটা একটা বিনয়। আনফর্চুনেটলি বিনয় তো তারা বহু আগেই পাঠিয়ে দিয়েছেন বেহেশতে, তারপরে বেহেশতের টিকিট বিক্রি করেছেন, তারপরে বেহেশতের টিকিটওয়ালাদের সাথে গিয়ে ইলেকশন করেছেন, তারপরে এখন কেউ যদি বিনয় প্রদর্শন করে। আপনি এত রেগে আছেন কেন? আমি রেগে নাই, আমি রেগে নাই। বেয়াদবি, বেয়াদবি কোনো দেশের আইন হতে পারে না, বেয়াদবি কোনো দেশের নিয়ম হতে পারে না। বেয়াদবি, বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু এই বেয়াদবি তো সরকারিভাবে করা হয়েছে। তা আমি সেটা আমার কাছে এবং মনে হয় এখন একজন মানুষ যদি তার স্বভাব সুলভ কার্টেসি কাউকে দেখায়, বিনয় দেখায়, সেটা তাদের কাছে মনে হয় মাথা নত করা, আর এটা মাথা উঁচু করা। সেটা আমি নিজের ব্যক্তি একটা, কারণ প্রশ্নটা কি সেটা আমার দেখতে হবে। ছেলে আমাকে অনেক সময় প্রশ্ন করতে বলে জিজ্ঞেস করে যে বাবা আমি কি প্রশ্নটা করব তোমাকে। সেটা তো বাবা না, হিসেবে তুষার ভাই আপনি ওদের কথা বললেন। আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আমাদের মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের সম্পাদক ওই সময় বলছিলেন যে আমরা তো উপদেষ্টাদের নিয়ে কিছু লিখতে পারতেছি না, সব উপদেষ্টা তো ফেরেস্তা, এরকম না, মানে পরিসংখ্যানের একটা নিয়মেও তো সবাই ভালো মানুষ হইতে পারে না একটা সংঘের মধ্যে। তো স্যার এটা এরকম কেন হইলো, আপনি কি মনে করেন, বা কাছাকাছি এরকম একটা প্রশ্ন করছে। তো সে বলতেছে যে তবু তো ভালো খালেদ এখন এই আমলে এসে প্রশ্নটা করতে পারতেছেন। আমি বললাম যে স্যার শেখ হাসিনার আমলেও তো 2-3টা এরকম কথা বলা গেছে, বা শেখ হাসিনার আমলেও তো আমরা ওই সোনার মেডেলে গয়না নাই, রূপপুরে বালিশ নাই, এগুলির কথা বলছি না। খালেদ আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই কথা নিয়ে আমাকে 2500 গালি খাইতে হইলো। এবং আলী রিয়াজ কি জানি এক ভ দিয়ে আরেক শব্দ শিখছে, আলী রিয়াজ ... দিয়েছেন খালেদ মহিউদ্দিনকে, এবং এটা তো একটা ট্যাগিং, এই ট্যাগিং তারা করে গিয়েছে। এবং আলী রিয়াজ এটা বললেন
নোয়িং ভেরি ওয়েল উনি আমাকে 30 বছর ধরে চিনেন, তারপরে উনি এটা বলতে পারলেন যে খালেদ আপনার কথা ফেসিবাদের পক্ষে চলে। খালেদ ভাই, এটা শেষ হবে কোথায়? মানে এই এটা সব শেষ হবে- আমলে কি আমরা এই ট্যাগিং এর শিকার হতে থাকবো না, সাংবাদিকরা? তুষার ভাই কোক এটা, আমি তুষার ভাইয়ের কথা মুখের কথা কেড়ে নিয়েছি, আমি- পরে তুষার ভাই বেয়াদবকে আমার কথা আমি বলতে পারে। আমি খালেদের কথা পছন্দ করি। আমার মানে আমি ওর সাথে ঘন্টার পর ঘন্টা দিনের না, পর আমরা দিন অনেক আড্ডা দিয়েছি। আমরা আমরা একসময় একমত হয়েছিলাম যে বাংলাদেশের কয়লা তুলে আমাদের পোড়ানো উচিত, কারণ এই কয়লা পরে দেখা যাবে আমাদের সোনালী কয়লা হবে। আর তুলতে দিবে সোনালী না। কয়লা, হ্যাঁ। এই যে এখন এবার ট্রাম্প ঠিক সাহেব আর আছে। এই কয়লা কিন্তু তুলতে দিবে না, শেষ। এখন গ্যাস কিনতে বাধ্য করেছে এবং সেটা আবার চুক্তি করে এসেছে জনাব প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, রমজান মাসে এখনো বাকি আছে, উনি রমজানের যে একটা শুভেচ্ছা বাণী থাকে না, ওটা উনি দিয়ে দিয়েছেন। এটাও উনি তারেক রহমানকে এখন দিতে দিচ্ছেন না, আগেই উনি দিয়ে যাচ্ছেন। আসেন আমরা আসল জায়গাতে আসি। এই যে আমরা যে কালচারটার কথা বলছিলাম, ট্যাগিং, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে প্রেস উইংয়ের এক ভদ্রলোক হাজির ছিলেন। তর্কে যখন উনি বুঝতে পারছেন যে উনি আর পারছেন না, আলোচনা ওনার কথা সহ অযৌক্তিক, তখন উনি বললেন এই যে সফট আওয়ামী লীগার। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আলী রিয়াজ সাহেব আমাদের সবাইকে ভোট দিতে বলেছেন। হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোটের ভিতর দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে, হ্যাঁ ভোট দিতেই হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, শপথ অমুক দিন হবে, তমুক দিন হবে, এখনো বলে যাচ্ছে। এই ভদ্রলোক নিজে ভোট দেয় নাই, এই ভদ্রলোক বাংলাদেশের ভোটার না। যে আমার দেশের ভোটার না অথবা ভোট দেয় না, সে আমাকে এসে শিখিয়েছে কেমনে ভোট দিতে হবে। জি। তো ওনার শেখানো ভোট আমি মানি না তো, এবং নাগরিক হিসেবে ওনার শেখানো ভোট না মানার অধিকার আমার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বাংলাদেশের তো নাই, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। আমার নাগরিক অধিকার আছে, যে লোক আমার এখানে ভোট দেয় না সে আমারে ভোট দিতে বলবে আর আমি তার কথা মতো ভোট দিব। আগে একটা ভোট দিতেন, দিয়া প্রমাণ করতেন আপনিও হ্যাঁ পক্ষে আছেন। আপনি বাংলাদেশের ব্যালট বাক্সকে ভোট দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, এবং এই প্রশ্ন করা যায় না ওনাদের সময়। না। ওনারা বহু প্রশ্ন করতে দেন নাই। না, কিন্তু তুষার ভাই আপনি কি মনে করেন না যে যেমন ধরেন আপনি আমারে একটা কথা বললেন, কিন্তু সেই কাজটাও কি আপনার করতে হবে? আপনি তো আমার নির্দেশ দিয়ে বা নির্দেশ পরামর্শ এটা দিতেই পারেন, যেটা আপনি করেন না, করতে হবে কোন জায়গায় আমি আপনাকে কেন? ব্যাপারটা বুঝিয়ে বলি। হ্যাঁ। আপনি আমাকে বলছেন দেখেন বাংলাদেশের সকল মানুষের একটা কাজ করা উচিত, তখন আপনাকে ওই কাজটা করতে হবে। আচ্ছা, ওনারা সবাইকে বলছেন বাংলাদেশের সব মানুষের হ্যাঁ ভোট দেওয়া উচিত। কিন্তু উনি যদি বাংলাদেশের মানুষ না হন তাহলে কি তাহলে করবেন? বাংলাদেশের মানুষ না হইয়া বাংলাদেশের জিনিসপত্র ঠিক করতে আসছে কেন? কেন ওই যে বিদেশি কোচ আসে না? আপনি গর্ডন গ্রিনিজ দিয়ে কত ভালো ভালো খেলাইলেন আপনি হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, বিদেশি কোচ আসে। এই যে দেখেন খালেদ আমার সাথে এখন উপস্থাপকের রোলে আমি বুঝাচ্ছি না, তুষার ভাই। দেখছি না, অনেকদিন বিদেশে থাকি বলে আপনার লগে তো হ্যাঁ হ্যাঁ, আসেন। এই বিদেশি কোচকে আমরা কি করেছিলাম আপনার মনে আছে? ঢাকা দিয়ে বের করে দিয়েছিলাম। না, ঢাকা কেন দিয়েছিলাম মনে আছে? উনি বলেছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার উপযুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে ওইখানে হ্যাঁ। আমি উপযুক্ত না, হ্যাঁ। এই জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। তুমি উপযুক্ত করতে পারো নাই, আবার বড় বড় কথা। তো তুমি নিজে ভোটটা দাও না। আর তুমি কি কোথাও বলেছো যে তুমি আমার দেশের নাগরিক না? তুমি কোথাও বলেছো উপদেষ্টার হিসাব দিল তুমি দিবা না? আমি ওনাকে তুমি করে বলছি, এটা ওনাকে বলছি না, আমি যথ্য ভাষায় এসে বলছি। উনি আপনি এবং উনি 100 বার আপনি। উনি আমার বড় ভাই, উনি একসময় বিতর্ক করেছেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাকে ওই শ্রদ্ধার মধ্যে থেকেই এই সমালোচনাটা করতে চাই। আমার বড় ভাই হওয়ার জন্য তো তাকে একটা শ্রদ্ধার উপযুক্ত তার জায়গা থাকে। কিন্তু তুষার ভাই আপনি যেগুলি তার দোষ কইতেছেন, এটা দোষ না। মানে আপনি যেগুলি তার কইতেছেন এগুলি তো আমার কাছে দোষ লাগতেছে না। বিদেশি একটা লোক যার জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশটা উদ্ধার করতে তো আসতেই পারে। হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ। অবশ্যই। কিন্তু আপনি উদ্ধার করে দিলেন যখন, মনে করেন আপনি মাঠে ঘাস লাগিয়েছেন। এই পুরা ইলেকশনে তো শুধু আলী রিয়াজ স্যার জিতছে, হ্যাঁ। 77% ফ্লাইং কলার। এক্স্যাক্টলি, উনি ফ্লাইং জিতেছেন। কলার। হ্যাঁ। আর এবং উনি জিতার আগেও জিতছে, সবাইরে কনভিন্স করে ফেলাইছে। হ্যাঁ, এবং একটা টিকও দিয়ে দিয়েছে আগে, যা করার তাই করেছে। এখন কিন্তু উনি নিজে ওই টিকের পক্ষে গিয়ে একটা সিল মারে নাই। এই নির্বাচনের কোথাও উনি অংশ নেয় নাই। যে সংবিধান বদলানোর জন্য উনি গণভোট করছেন, সেই সংবিধান বদলের পক্ষে ওনার হ্যাঁ নাই। জি, তুষার, খালি আমি আপনাকে বলে দেই, সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিল, উনি দিল না, কারণ উনি নাকি বেতন নেয় নাই বলেছে একটা। আরেকটা হচ্ছে উনি আসলে এইখানে ট্যাক্স দেয় না, হ্যাঁ। উনি এখানকার করদাতা না। কিন্তু আমরা কি কে করদাতা আর কে করদাতা না তার সম্পদ জানতে চেয়েছি, নাকি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যারা বসেছিলেন তাদের সম্পদ বেড়েছে কতটা, কমেছে কতটা, আয় করেছে কতটা, সেটা জানতে চেয়েছি। এমন কি হতে পারে না খালেদ যে আপনি আসলেন এবং তারপরে আপনি এখানে আসার পরে দেখা গেল আপনার আমেরিকার অ্যাকাউন্টটা স্ফীত হয়েছে? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, যদি আরো একাধিক উপদেষ্টা তাদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, আলী রিয়াজ সাহেব দিলেন না কেন?
জর্নালিস্ট সাহেব বেতন নেন নাই, আপনার সাথে তার কোনো আর্থিক লেনদেন নাই, আমার সাথে উনাকে আমার সাথে যে আর্থিক লেনদেন নাই এটা প্রমাণ করার জন্য তো তার সম্পদের হিসাবটা দিতে হবে, যে দেখেন আপনার সাথে আমার আর্থিক লেনদেন নাই। আমি আমার বসকে দিয়েছি সেটা, এটা প্রফেসর ইউনূসকে বস তো ওনার কাছে হিসাবটা। আপনি খুব তীক্ষ্ণ প্রশ্ন করেন মাঝে মাঝে, আবার খুব কুসুম কুসুম প্রশ্ন করেন, সেটি নিয়েও আলোচনা আছে। অনেকে বলেন যে বিদেশে বসে খুব তীক্ষ্ণ প্রশ্ন করা খুব সহজ, দেশে বসে আসলে সেই প্রশ্নগুলো করা যায় না। আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলোর মুখোমুখি হন। এখন ঘটনা হইল কি, আমাদের যুগে আমরা সাংবাদিকতা যখন করছি তুষার ভাইদের সময় থেকে এইটার একটু অ্যাডভান্টেজ আমরা পাইছি, সব কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করছি হচ্ছে 2011 সালে। তো 2011 সালে আমি একটা টক শো করতাম, ওটার নাম হচ্ছে আজকের বাংলাদেশ। এই আজকের বাংলাদেশটা আমি করে গেছি হচ্ছে 2019 সাল পর্যন্ত। 2014 থেকে আরও 2টা অনুষ্ঠান সেখানে যোগ হয়েছিল, একটা হচ্ছে এডিটর স্পিক, একটা হচ্ছে রাত 9টার বাংলাদেশ, মানে রাত 9টার খবরটা আমি পড়তাম আমার 2জন কলিগ সহ। এখন ঘটনা হইতেছে যে আমি তীক্ষ্ণ প্রশ্ন করতাম না, কুসুম কুসুম প্রশ্ন করতাম, এটা সাবজেক্টিভ। কালকের প্রশ্নটাও যদি আমি বলি যে তারেক সাহেবের প্রশ্নটা তীক্ষ্ণ ছিল না কুসুম কুসুম ছিল নাকি তেলবাজি ছিল, সেইটাও সাবজেক্টিভ। কিন্তু আমি 3 রকমই দেখতেছি এবং 3 রকম জ্ঞানই পাচ্ছি। কিন্তু আমি কি প্রশ্ন করছি না করছি এই 8 বছর, এই 2001 থেকে 2018 শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই 2 সরকারের আমলে, সেইটা ডিজিটাল ফুটপ্রিন্টও আছে। আবার এটা যারা দেখছেন তারা দেখছেন না। আমার তো আমি জার্মানিতে যাওয়ার পরে আমি তুষার ভাইকে আমার ছাত্রজীবন থেকে, মানে ছাত্রজীবন মানে অনেক ছোটকালের জীবন থেকে টেলিভিশনে দেখে চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে চিনিও আসলে আমাদের ইউনিভার্সিটি জীবন শুরুর সময় থেকেই। মানে ব্যক্তিগত মানে একদম ঘনিষ্ঠতা নাই, দূর থেকে তুষার ভাইরে দেখা চেনার অর্থে আর কি বলতেছি। তো আমি তুষার ভাই আমাকে যেরকম বলছে যে খালেদ তুমি চলে যেতেছো জার্মানি, এটা কি ঠিক হলো? এখানে তো আসলে আমাদের তো এখানে অনেক কিছু করা ছিল, এটা তো কেন তুষার ভাই এই কথা বলছে? কারণ হচ্ছে আমার আজকের বাংলাদেশে অনুষ্ঠানটা দেখা ওনার কাছে মনে হইতো মানে আমি অনেক লোকের মধ্যে একজন যে হচ্ছে মানুষকে প্রশ্ন করতে পারে এবং যেটা বিব্রতকর প্রশ্ন হইতে পারে, অনেক সময় মানুষের জন্য একটু আটকানা প্রশ্ন করতে পারে। এটা যেমন তুষার ভাই বলছে, এরকম অন্তত বাংলাদেশের আরো বহু লোক বলছে। একজন লোকের কথা বলার দরকার নাই, সার্চ দিলে এর অনেকগুলি আবার আসেও, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাজার হাজার টক শো এখানে রয়েও গেছে। এবং শেখ হাসিনার কথা আবার বলতে হয়, বেশি বেশি শেখ হাসিনার কথা আবার বলতেছে, এটা একটা কেমন শোনাতেছে যায় না। কিন্তু আমি এই প্রশ্ন করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে বসে বলছে, রাতের বেলা টক শোতে আপনি যখন আমাদের লোককে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেন সেগুলো আমি দেখি। তা এখন দেশে থেকে প্রশ্ন করলাম না বিদেশে থেকে প্রশ্ন করলাম, এই যে ছাত্রলীগের নূররে মারা, তার আগের থেকে গণপরিষদের এই কোটা আন্দোলনের জন্য মারা, আমি ছাত্রলীগের নেতাদের যে প্রশ্ন করছি, এইটা আমার মনে হয় এরপরে তো আরও মনে করেন ইউটিউব ইয়েতে আরও অনেক বেশি অনেক কিছু ভিউ হয়েছে, কিন্তু ওই সময় ওইটা ছিল হচ্ছে যেটাকে বলা হচ্ছে আমরা আজকালকার যুগে যেটাকে বলি হচ্ছে ইন্টারনেট ব্রেক করা। দি ফার্স্ট পার্সন যারা যে না ফার্স্ট পার্সন আমি এগুলি কমু না, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্রলীগের 2 জনরে একদম নাম ধরে ধরে বলা, আপনাদের কে কাজ দিছে কে। আমি আজকের বাংলাদেশ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেটা শিরোনাম ছিল তুষার ভাইয়ের আলাপ কইরা ছাত্রলীগ তুই চাস কি? আমরা দেখেছি খালেদ ভাই, তাহলে এই প্রশ্ন তো আপনিও করলেন। আমি সাংবাদিক হিসেবে করিনি, আমার প্রশ্ন ছিল না, আমি মানুষের আমার কাছে মনে হয় যে আমার মনে আছে, আমি একটু অ্যাড করি, খালেদ আমাকে একবার দাওয়াত দিল আজকের বাংলাদেশে। আমি কেন? বলে যে আজকে তো ডেস্টিনি রফিকুল আলম আসবে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি হয় না, কারণ তার বিরুদ্ধে মানুষের প্রশ্নটা সবাই গাছ কিনেছে, বলে সবাই গাছ কিনেছে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি না। সে আমাকে নিয়ে গেলাম, আমরা তাকে ধরলাম ওইখানে, এবং সে এই ডেস্টিনি রফিকুল আলমকে এক্সপোজ করলো, রফিকুল কি ভদ্রলোক, তাকে এক্সপোজ করলো, রফিকুল আমিনকে এক্সপোজ করলো, এবং উনি স্বীকার করতে বাধ্য হইলো যে খালেদ এবং আমরা এমএলএম বুঝি। তুষার ভাই আমি তো আর ওরকম বুঝি না, কিন্তু হয়েছিল কি, এই যে রফিকুল আমিন সাহেব যখন আসছিলেন তখন আমরা আমার এখনো মনে আছে AKBO নামে ওই মোবাইলের পুশ নেই, মানে SMS নেই, মানে ইন্টারনেটে আমরা ওই SMS নিতে পারি না, ওই মোবাইলের নিতে পারি কিন্তু মানুষ এত উৎসাহিত না, ওরা মোবাইলের ওইটা আমরা টিভিতে ফায়ার করি, আজকে যেটা এর মধ্যে দেখানো হয়। ইন্টারনেট ব্রেক করছিল রে ভাই,
উনার পক্ষের লোকজন ছাড়া, কারণ উনার পক্ষের লোকজন মানে এসএমএস এর যে স্টেশনটা সেটা ব্রেক করছিল আসলেই আমার এখন কোনো মনে আছে, SMS আসছিল না। এত এসএমএস উনার পক্ষে, মানে আমার মনে হয় লাখখানেক এসএমএস আসছে উনার পক্ষে, বা লাখ 2 1 লাখ 5 আমি জানি না, মানে উনার পক্ষে উনি এত পাওয়ারফুল লোক ছিল ওই সময়, ডেস্টিনি ছাড়া কিছু শোনা যেত না। তা আমরা চেষ্টা করছি কিন্তু ক্ষমতারে প্রশ্ন করতে সব সময়। আমি একদম কইতে পারি এইটা আমি খুঁজা পাইছি, এইটা আছে, আপনারা প্লিজ দেখেন যে আমি সালমান এফ রহমানের ইন্টারভিউ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেটাতে আমি তার প্রথম প্রশ্ন করছি, আমি তার প্রথম প্রশ্ন করছি এবার ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে সালমান ভাই, কয় যে না ভালো দিচ্ছে, না অ্যাপারেন্টলি আপনি তো আমার চেয়ে কম ট্যাক্স দিয়েছেন। না, আমরা আপনার একাধিক ইন্টারভিউ দেখেছি এবং জি। সেখানে আপনি যেটা বলছেন সেটি একেবারে আমরা পুরোপুরি দেখেছি যে এটির প্রতিফলন ঘটেছে। আপনি কাউকেই মানে আমি ছাড়েননি প্রশ্ন করতে, যেটি ক্ষমতাকে প্রশ্ন করার কথা বলেন, আপনি কখনো চিন্তা করেননি যে আমি কাকে প্রশ্ন করছি। এটি আসলে সাংবাদিক, যে কোনো সাংবাদিকেরই হওয়া উচিত, আমরা সেটাই মনে করি। না, আমি 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 আপনি ওইটা যে আপনি প্রশ্ন করছিলেন, তবে আমি একটু স্বীকার করি ভাই, আওয়ামী লীগের আমলে এমন একটা পরিস্থিতি শেষ 3-4 বছর, মানে আমি তো তখন বিদেশে, এমন একটা পরিস্থিতি, এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছিল, এটা একটা কাফকায়েস্ক সময় যে আপনি আসলে জানেন না আপনার কি হবে। ইন্টারেস্টিংলি যেটা আমি জীবনে ভাবি নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সময় এরকম একটা কাফকায়েস্ক সময় হয়েছে, মানে একই কথা বলতেছে তুষার ভাই, আমি চাই না তুষার ভাইরে ধরে নিয়ে যাক, কিন্তু তুষার ভাইরে ধরে নিয়ে যায় নাই। মানে আপনি তো যদি জানেন আপনি 5 অপরাধ করলে 3 শাস্তি হবে, তাহলে তো আপনি জানলেন আপনার কি হবে। কিন্তু আপনি যদি না জানেন যে এইটা অপরাধ কিনা বা এই অপরাধ করলে আপনার শাস্তি হবে কিনা, এইটা হচ্ছে একটা কাফকায়েস্ক সময় যখন আপনি জানেন না। আনিস আলমগীর ভাইকে এখন উনারে, এই যে তুষার ভাই প্রতিটা অনুষ্ঠানে এটা বলতেছে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে বইলে আরো 20 টাকালি বেশি খাইতেছে, কিন্তু উনি কিন্তু বলতেছে ওই আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের কথা বলতেছে, আওয়ামী লীগ আসলে কিন্তু উনারে কিছু দেয়ও না, দিবেও না, বরং আরো অন্য ঝামেলা করে। কোনো সরকার আমাকে কিছু দেয় না। কোনো সরকার না, আমরা জানি এটা। না কিন্তু সেটা বলে সুবিধাভোগী, কিসের সুবিধা? হ্যাঁ, বরং যদি মুখ বন্ধ রাখতাম, টিভি চ্যানেলের 5টা টিভি চ্যানেলের মালিক থাকতাম। না উনি তো নাগরিক টিভির সিইও হয়ে গেলেন না আওয়ামী লীগ সরকারের আমার মধ্যে। বস ছিলেন। হ্যাঁ, নাগরিক গেলাম, টিভির ছাড়লাম CEO কেন? হয়ে গেলেন, হ্যাঁ, উনি ছাড়লেন কেন? এত তো সুখ। আবার আমারে বলে যে কি সালমান এফ রহমানের সুবিধাভোগী। ভাই, সালমান এফ রহমানের গাড়িতে যেই সময় পতাকা লাগছে, আই লেফট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, লেফট মাই কান্ট্রি। আমি কোনোদিন বিদেশে থাকা আমার জন্য অপশন ছিল না। আমি বলবো সরকার আমার করছে না, আমি বাংলাদেশে কোনো মিডিয়াতে তখন কাজ করার মতো পরিবেশ আমার কাছে মনে হয় না। মানে এখন আপনি কইতে পারেন যে ভাই অমুক কাজ করছে, তমুক কাজ করছে, এটা করছে, কিন্তু আমার কাছে মনে হয় না আর এটার মধ্যে আর কোনো উপযুক্ততা আছে। তো তার মনে হওয়া আমারে এখন, এমন কি আপনি দেখেন মির্জা আব্বাস তার একটা, এটা তো বলছে নিউ ইয়র্কে একটা লোক আছে না, একটু ইয়েটিয়ে করে সালমানের কেশিয়ার ছিল। আমি সত্যি মানে আমি কোনোদিন আইন তুলে নেওয়া, হুমকি দেওয়া, ধমকি দেওয়া টাইপ না, কিন্তু আমার কিন্তু যদি ওই টাইপ, মানে আমি যদি ওই টাইপ হইতাম তাহলে আমার অনেক কষ্ট লাগছে আসলে, সত্যি কথা, যেটা একটা বোবা কষ্ট। এবং এই যে ক্ষমতায় আসলে আমার এই প্রশ্নগুলি করে রাখা, এই যে তুই হাসলি কেন, আমি হাসছি, তুই আমার ক যে তুই হাসছস কেন, তুই আমার এটা দিয়া তুই তেল দিয়া ভাসিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় বলে আমি তেল দিছি, তুই দেখছস আমার জীবনে আওয়ামী লীগের সময়, তুই জানোস আমার সম্পর্কে। তো স্যার আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আজকেই একজন বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, মিষ্টি পাঠানো হয়েছে। তাদের একটি কথা ছিল যে সমালোচনা শুনতে চাই আপনাদের কাছ থেকে। এইটা আসলে পজিটিভ, কিন্তু বাস্তবে কি আমরা সেটি দেখতে পাবো? কি মনে হয় আপনার কাছে? অতীতে আমরা দেখতে পাই নাই। সমালোচনা শুনতে চাই বলেন, কিন্তু সমালোচনা করার পর মনে হয় যে শুনতে চেয়েছিলেন জানার জন্য যে কারা কারা সমালোচনা করে, এবং তারপর তাদের উপরে তাদের অন্তত তারা না হলেও তাদের যারা লাল্লু পাঞ্জু বাহিনী থাকে তারা চড়াও হয়। এই পর্যন্ত আমি আমার বিভিন্ন লেখার নিচে বহু মানুষকে এসে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য ওকালতি করতে দেখেছি। আমি যখন স্ট্যাটাস দিয়েছি বা কোথাও কথা বলেছি, আমার বক্তৃতা শোনার পরে আমাকে প্রচুর গালিগালাজ সহ্য করতে হয়েছে। এর কারণ হলো আমরা এক ধরনের কথার কথা বলি, কিন্তু আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে সেই কথাটা মেনে চলা অথবা তাদেরকে সেই কথার অর্থ বুঝে সেই অনুযায়ী পরিচালিত হওয়ার মতো করে তৈরি করি না। আমরা শুধু মুখে বলে দিই। আপনি বলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে একটা বাক্যে, সেই বাক্যটা হচ্ছে আপনারা মন খুলে সমালোচনা করবেন।
মন খুলে সমালোচনা করার পরে মানুষ কারাগারে গেল। মন খুলে সমালোচনা করবেন এই কথা বললেন কেন আপনি? এবং এই প্রশ্নটা করলেও কারাগারে যাবে কিনা মানুষ সেটা নিয়ে চিন্তিত থেকেছে। কেন একটি পরিবর্তিত পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষ গান গাইছে কথা ক, মানুষ গান গাইছে শোনো মহাজন, সেই রকম একটি পরিস্থিতিতে কি কারণে মহাজনের কথা বিশ্বাস করায় সে আগের মতোই পরিণতি বরণ করতে হলো? কেন একজন ভেটেরান জার্নালিস্ট যিনি ইরাকে দাঁড়িয়ে বোমা পড়ছে তার পেছনে যেই হোটেল রুমে তিনি ছিলেন নেমে এসে উপস্থাপনা করছেন সংবাদ, গিয়ে দেখেন যে ওই প্যালেস্টাইন হোটেলে ওই জায়গাতে বোমা পড়েছে এবং লোকজন মারা গিয়েছে। সেই রকম একজন ভেটেরান জার্নালিস্ট যে ইরাককে ডরায় নাই, যে মিসাইলকে ভয় পায় নাই, তাকে কেন কোর্টে দাঁড়িয়ে বলতে হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমার কাজ এবং সেই কাজের জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে? লজ্জা পায় নাই কেউ? আপনি সমালোচনার কথা বললেন জাস্টিস এবিএম খায়রুলকে। আমি এখন প্রফেসর আসিফ নজরুলের জানতে চাইতেছি যে প্রফেসর ইসলাম, আপনি আমার একটু বলেন তো যে জাস্টিস এবিএম খায়রুলকে ইয়া করার কারণ কি? এই প্রশ্ন আমি অ্যাটর্নি জেনারেলকেও করছি, যে এর কারণ কি? বলে যে উনি তো আসলে এই রায়টাকে টেম্পারিং করছেন, এই রায়টাকে যেরকম দেওয়ার শর্ট রায় আর মানে লম্বা রায়ের মধ্যে তফাৎ আছে, এইটা এই সময় এটা করছে। আমি উনার বিরুদ্ধে মামলা তো হত্যার। আমি তো বুঝলাম না যে আপনি যেটা কইলেন এটার লোকে আমিও একমত, যে দেখা যাক বাংলাদেশে একটা রিভিউ হোক, চিফ জাস্টিস এরকম একটা প্রতারণার আশ্রয় নিয়ে এরকম একটা রায় লিখলে এইটা তার ব্রাদার চিফ জাস্টিসরা, মানে পরের চিফ জাস্টিসরা এবং জাজেসরা এটা কিভাবে দেখে এবং কি রায় লেখে, এটা একটা মাইলস্টোন জিনিস, তো দেখা দরকার। কিন্তু যাত্রাবাড়িতে হত্যা মামলা দিয়ে আপনি জাস্টিস খায়রুলকে আপনি কি বিচার করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না? সাংবাদিক ফটোগ্রাফার কাজলকে যখন গ্রেপ্তার করা হয় এবং 40 দিন ধরে মানে কোথায় জানি সে অজ্ঞাত স্থানে না কোথায় জানি রাখা হয়, ওরকম এই কাজলের ক্ষেত্রে এটা বলা হয়েছে। আমরা যখন প্রশ্ন করছি তখন আমার বলেছে জানেন কি করছে ভাই? পরে এই খুঁজতে ওই যে পরমাণুর মতো ভিতরে যেতে যেতে দেখি শিখরের লোকে বেয়াদবি করছে। ভাই শিখরের মানে বুঝছেন, ওই যে সাইফুজ্জামান শিখর, এখন শিখরের সাথে বেয়াদবি করা যে অনেক বড় অপরাধ, এটা তো ফৌজদারি কার্যবিধিতে ঢুকা, যে শিখরের সাথে বেয়াদবি করলে 40 দিন ঘুম থেকে দইবে, মানে শিখরের মতো কারোর সাথে করা যাবে না। আপনি মনে হয় মোশতাক ভাইয়ের কথা তখন বলছেন? হ্যাঁ, মুশতাক ভাইয়ের কথা বলতেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তখন খালেদ ভাইয়ের কাছে আমার পড়ি নাই, কারণ আপনি যখন বলছেন ভুলে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হবে আমাকে। খালেদ ভাইয়ের কাছে বেশ কয়েকটি ছোট ছোট প্রশ্ন থাকবে এবং সেগুলোর উত্তর চাইব। গালিগালাজকে কিভাবে দেখেন? আমার কাছে খুব খারাপ লাগে গালিগালাজ। মানে ঘটনা হইতেছে যে আমি অসম্ভব অপছন্দ করি গালিগালাজ, এবং গালিগালাজ আমার কাছে কোনো স্মার্টনেস মনে হয় না। আমার অনুষ্ঠানে এসে একজন একটা এরকম একটা কি জানি একটা শব্দ টব্দ বলছে, আমি তাকে বলছি যে আমি সরি, আমি এটা নিতে পারতেছি না, আপনি কি ভাই, আপনি কিরকম লোক, এইটার জন্য সে অনেক খেপছে। তারপর বলে খালেদ মহিউদ্দিন বাংলাদেশে থাকছে, কোনোদিন গালি টালি শুনে? হ্যাঁ শুনছি ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি অলমোস্ট মানে সুমন যখন গান গায় 10 ফুট বাই 10 ফুট এবং এটা নিয়ে দুঃখ করে, তখন আমি বুঝি না, কারণ আমি নিজেই 10 ফুট বাই 10 ফুট ঘরে থাকি, আমি বুঝি না এর মধ্যে দুঃখটা কোথায়। যে গড় 10 ফুট এবারে, কিন্তু আমি গালিগালাজ একটা মানুষকে, কারণ হচ্ছে কি একটা মানুষের মানবিক মর্যাদায় আঘাত দেওয়াটা আমার কাছে সবচেয়ে বড় একটা কষ্টের, মানে এটা আমার খারাপ কাজ মনে হয়। আপনি কারো কান দ্বারা উঠবোস করালেন, কারো গালি দিলেন, এগুলি আমার কাছে ঠিক কাজ মনে হয় না। জি, এ পর্যন্ত আসলে যতগুলো ইন্টারভিউ নিয়েছেন আপনি, কার ইন্টারভিউটাকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, বা আপনি আপনার চাওয়ার জায়গায় যে আমি তার ইন্টারভিউ করতে চাই? না, সেটা তো অবশ্যই। আমি আসলে সাবেক 2 প্রধানমন্ত্রী যারা ছিলেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ইন্টারভিউ আমি অনেকবার করতে চাইছি, এটা করতে পারি নাই। শেখ হাসিনার ইন্টারভিউ করতে গিয়ে দেশে বিদেশে ধাওয়াও খাইছি, সুইজারল্যান্ডে জেনেভাতে গিয়া পুলিশ লাগাই দিয়েছিল, শেখ হাসিনার এখান থেকে পুলিশ দিয়ে বাইর করে দিয়েছিল, বুঝছেন। আমি জার্মানি থেকে গেছি জেনেভা, গিয়ে ওইখানে বসেছিলাম, ওইটার মধ্যে থেকেও বাইর করে দিয়েছে, ওইটা তার কোনোদিন হইলো না। তো এখন বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমার ইন্টারভিউ করা হয় না। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারভিউ করছি, কিন্তু তিনি যখন আসলে সরকার প্রধান না, মানে ফেব্রুয়ারির 2024, তো আসলে আমার কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে ইন্টারভিউ করা হয় নাই। সামনে হ্যাঁ, যারাই রাষ্ট্রপ্রধান আছে, যারা সরকার প্রধান আছে, যারা দলের প্রধান আছে, তাদেরকে ইন্টারভিউ করে। এখন দলের প্রধানের মধ্যে বিরোধী দলের নেতা অবশ্যই আমির সাহেব হবেন, আমির জামাতের আমির শফিকুর রহমান সাহেব। তো শফিকুর রহমান সাহেবকে আমার 2বার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। শফিকুর রহমান সাহেব আমাকে আলাদা রকম ভালোবাসেন আর কি, মানে তার একদম প্রকাশ, মানে এই ভালোবাসা আবার মানে খুবই খুবই খুবই। তো ওনার ইন্টারভিউ আমি 2বার করতে পারছি, কিন্তু যিনি প্রধানমন্ত্রী
ওই যে কি জানি ইংরেজিটা বললো, প্রধানমন্ত্রী ইন ওয়েটিং, পিএম ইন ওয়েটিং না, PM in waiting। ওই পিএম ইন ওয়েটিংকে আসলে ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, কিন্তু এটা করা হয়নি। কাদেরকে সবচেয়ে টাফ মনে হয় ইন্টারভিউর ক্ষেত্রে, পলিটিশিয়ান না স্পোর্টসম্যান বা আদার্স? না, আমি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বী হিসাবে ইন্টারভিউ যে দিচ্ছে তারে কোনোদিন আমি দেখি নাই। মানে এটা আমার মানে আমার হয় কি, বোকা লোকরা যেইটা না এইটা মানুষ বুঝা ফেলে, আমার ক্ষেত্রে হয়েছে এই দশা। আমি কোনোদিন কোনো একটা ইন্টারভিউ যে দিতেছে তারে আমি কোনোদিন প্রতিদ্বন্দ্বী ভাবি না। ধরেন আমি এখন সাকিব আল হাসানের ইন্টারভিউ করতেছি, কোনোদিন কোনো জায়গা থেকে সাকিব আল হাসান আমার প্রতিদ্বন্দ্বী হবে, মির্জা ফখরুল ইসলামকে আমার কোনোদিন প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু আমি আমার একটা মানে আমার পার্সোনাল গর্বের জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমি একবার ইন্টারভিউ করছিলাম আইনমন্ত্রীরে, আনিসুল হক সাহেবরে। আনিসুল হক সাহেবের কিন্তু জিনিসটা হলো যে তিনি অনেক রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে তিনি জড়িত, মানে যেগুলি হচ্ছে যে ধরেন বিচার বিভাগের নিয়োগ, আমি ওইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা বলছি, বিচার বিভাগের নিয়োগ থেকে শুরু করে ওই যে পদোন্নতি, পদায়ন, জুডিশিয়ারিরে খুব কন্ট্রোলে রাখা, এগুলি ক্ষেত্রে তার অনেক বদনাম টদনাম আছে। কিন্তু তারে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাইন্ড যারা বাংলাদেশের লিগ্যাল প্র্যাকটিস করে। তো আমি উনাকে একটা ইন্টারভিউ করছিলাম, এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক প্রস্তুতি ছিল, আমার কলিগরা আমাকে অনেক সাহায্য করছে, এবং উনার মতো এরকম একটা আমি যদি খুবই সম্মান নিয়েও বলি, তাহলে যদি বলি যে খুবই পিচ্ছিল একজন মানুষকে যে এইটা আমার মনে হয় এরকম বেশ কয়েকটা আছে আমার এই মুহূর্তে তার কথা মনে পড়লো। শেষ প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ কিভাবে দেখেন, এবং যারা সাংবাদিকতা পেশায় নতুন আসছেন তাদের জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, প্রথম কথা হলো যে আপনি যখন স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ বলেন তখন মনে হয় যে এই জিনিসটা আসলে এক্সিস্ট করতেছে। এখন সাংবাদিকতার স্বাধীনতাটা কিন্তু এখন আমরা জোর করে যে যতটুকু স্বাধীনতা আদায় করতে পারি সে নিজে নিজে ততটুকু স্বাধীন হই। প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটা স্বাধীন না হলে আসলে কিছু করা যায় না। এখন এই প্রতিষ্ঠানটা স্বাধীনতার পিছনে অনেকগুলি আপনি যদি দেখেন পিলার এখানে আটকায় থাকে, কখনো মালিক হয়ে যায় পিলার। আমার মনে আসে যে অনেকগুলি টেলিভিশনে আমি দেখছি যে মালিকের স্ত্রীর জন্য একটা বিট থাকতো। এমনি আমি দেখছি যে এইটা একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে বিজ্ঞাপন খুবই একটা ব্লকেট হয়ে দাঁড়ায়। বিজ্ঞাপন দাতারা আয়সা বলে ওরকম একটা অনুষ্ঠান বানায় দেন, তুষার ভাই এগুলির বহুতবার হ্যাটকায় ম্যাটকায় দিছে। আয়সা স্পেসিফিকলি বলে চ্যানেল আইয়ের ওই অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান বানান, এই 21 টিভির এই অনুষ্ঠানটার মধ্যে একটা অনুষ্ঠান বানান, সময় টিভির মতো এই অনুষ্ঠান। আমরা যথেষ্ট ফ্রিডম, মানে হাজি বিরিয়ানি খেতে গিয়ে হাজি সাহেবের বিরিয়ানি রেসিপি দেয়া বলে এরকম একটা বিরিয়ানি বানায়। মানে এই স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এইটা আমি মনে করি যে এগুলো অনেক বড় পিলার, মানে ব্লক যেটা আপনাকে অতিক্রম করতে হবে। এইটা আবার অনেক সময় সাংবাদিকরা কোনো না কোনো কিছু আদায় করতে গিয়া, হয়তো বিদেশের ফেরার টিকিট, হয়তো বিদেশে ঘোরার টিকিট, হয়তো আমি জানি না আরো সামান্য জিনিস। কারণ প্রধানমন্ত্রীর ভবনে যে কয়দিন মানে 2015 আগ পর্যন্ত যে কয়দিন গেছে, চা ছিল ঠান্ডা, খাবার ছিল খারাপ, মানে ওইটাও ভালো না কিন্তু মানে এর চেয়ে বেশি কিছুর কিন্তু ওইখানে দাঁড়াইলো একটা ছবি টবি তুললো, মানে অতি অল্পতেও মানে এগুলি নিজের উপরে আরোপ করে আল্লাহ এত বড় একটা মানুষকে দেখছি আমাকে। আমার কাছে মনে হয় যে এগুলি জায়গার থেকে আমাদের উদ্ধার পাওয়া না পাইলে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যতের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এইটার জায়গাটা যদি পরিবর্তন না হয়, এবং তাইলে এটার মধ্যে ঝামেলা। আর নতুনদের জন্য যারা আসছে এই প্রফেশনে, আইসেন না, আপনি না করছেন সাংবাদিকতায় আসেন না, সাংবাদিক ইজ ডাইং। সাংবাদিক তো করবেন, আমরা তো সবাই পারফর্মার রে ভাই। আমি যদি সাংবাদিক হইতাম তাহলে আমার সাংবাদিকতার প্রশ্ন হিসেবে বিবেচনা করতাম, আমার বিবেচনা করা পারফর্মার হিসাবে। আপনি দেখেন এখানে বিখ্যাত একজন লোক আওয়ামী লীগের সাবেক সাংসদ, সে আমি হাসি কেমনে হাসলাম সেটার কথা কইতেছে, ধরেন 1 ঘন্টা করে হাইসা কেন এরকম হয়ে রয়েছে, এইটার একটা স্টিল ছবি দিয়া তো ধরেন এটা করতেছে। আমরা তো পারফর্মার, আমরা জার্নালিস্ট কোথায়? আমি তো জার্নালিস্ট নাই আরো বহু বছর, কোথায় আমরা জার্নালিস্ট? আমরা তো পারফর্মার সবাই। জার্নালিজমের মধ্যে থেকে আপনি কেন জার্নালিজমের মধ্যে আসবেন? বিকজ এর মধ্যে গ্ল্যামার আছে, আপনার টেলিভিশনে দেখা যায়। আর কিসের জন্য আপনি আসছেন? আপনি বলেন তো, যা পারে আপনি কিসের জন্য আসছেন সাংবাদিকতায়? আমাকে 25 বছর আগে আমি যেদিন প্রথম যাই সেদিন আমাকে বলা হয়েছিল যে একদিন তুমি পস্তাবে, কেন সাংবাদিকতা আসছো? না, ওইগুলি কথা মুখস্থ কথা বড়রা সবসময় তুষার বাড়িও কইছে, ডাক্তার হইলে পস্তাবা, ইঞ্জিনিয়ার হইলে পস্তা, এরা পস্তাইতেই থাকে, এরা অতৃপ্ত আত্মা, এরা পস্তাইতেই থাকে। এবং আগের জেনারেশনের এইটার একটা খুব কমন কথা, আমি ওইটার জায়গায় আমি যাচ্ছি। আমাকে দুইটাই বলেছে, ডাক্তারি ছাড়লা এটার জন্য পস্তাবা, আবার বলেছে ডাক্তারিতে আসছে এই জন্য পস্তাবা। আমি যেদিন মেডিকেল কলেজে
ভর্তি বলার যাই। জন্যই বলে। আমি যেদিন মেডিকেল কলেজে ভর্তি হতে যাই আমার সিনিয়র ভাইয়ের সাথে দেখা আর কি। আমি কিন্তু মেডিকেল কলেজে তখন ভর্তি পরীক্ষাও দেই নাই। আমি জানি যে আমি মেডিকেলে পড়বো, তো আমি সোজা চলে গেলাম যে যেখানে পড়বো দেখে আসি। তো ঢুকে এক বড় ভাইয়ের সাথে দেখা, ওই বড় ভাই এখন আমেরিকায়। উনি আমাকে বলে তুমি কেন আসছো? তা আমি বললাম যে মেডিকেলে ভর্তি হবো। বলছে খবরদার, আচ্ছা তুমি বুয়েটে যাও। আচ্ছা আচ্ছা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা শুধু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আসলে ঠিকানায় জয়েন করার পরে কোনো টক শোতে এই প্রথমেই আসা হলো আমার। তো এইটার জন্য আমি একটু বলে রাখি যে আমি মানে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি আসেন, সে ডায়াসপোরা নিয়ে আসলে আমাদের কাজ করার স্বপ্ন, এবং সব বাংলাদেশের সেরা লোকরা একটা প্ল্যাটফর্মে আসুক সেই স্বপ্ন আমি দেখি অ্যাক্রস দ্য মহাদেশ। এবং দেশের বাইরের যে দেশ, সেইটাকে আমি আসলে একটু অ্যাড্রেস করতে চাই। সাংবাদিকতার ভবিষ্যৎ বলতে আমার কাছে সাংবাদিকতার ভবিষ্যৎ এখন ওই জায়গায় গেছে, কারণ আমি নর্মালি এখন পলিটিক্স, ক্রাইম, যা যা কিছু ঘটে দেশে পাল্টায় ফেলানো বা খুব বিপ্লব করা বা তুষার ভাইয়ের মতো মাস্টারি করে সবগুলিকে লাইনে আনা, ওগুলির মধ্যে আমি আসলে আর নাই। কারণ আমি কি বলে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নতুনদের নিয়েই একটু কাজ করতে চাই, এবং দেশের বাইরের যে বাংলাদেশটা আছে সেইটা নিয়ে আমার আসলে কাজ করার ক্ষেত্রে আমি মনোযোগী হতে চাই, যেটাকে আমি ডায়াসপোরা মিডিয়া বলে আই ওয়ান্ট টু ডু দিস। জি, আমরা মানে খালেদ আলী রিয়াজ হইতে চায় না, না, মানে এখানে এসে সাংবাদিকতা শিখাতে চায় না। হ্যাঁ, বরং সারা পৃথিবীতে বাংলাদেশিদেরকে আমি আসলে এক জায়গায় করতে চায়। এটা তো আমাকে ভালো। জি, এটি অবশ্যই আমি কোনদিন বিদেশে গেলে না, অবশ্যই অবশ্যই তো সবাই। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুনতেছিলাম।